হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আবার চলে আসলাম রোমিও বক্সের ফ্রেমে। আজকে আরেকজন স্পেশাল গেস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যিনি একজন অভিনেতা, একজন ডিরেক্টর, একজন মঞ্চকর্মী, যাকে আমরা নাট্যকর্মী বলে থাকি, এবং নানাবিধ পরিচয়ে তিনি একজন গুণান্বিত মানুষ। তিনি হচ্ছেন হিরু খান। হিরু ভাই, কেমন আছেন? খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। প্রথমেই জানতে চাই, আপনার মিডিয়াতে তো একটা বর্ণিল ক্যারিয়ার, এটার শুরুটা কিভাবে, বা আপনার ছোটবেলার জীবন থেকে যদি একটু শুরু করতেন। আসলে আমার জন্ম মুন্সিগঞ্জে, ঢাকার খুব কাছেই। আমি খুব অজপাড়াগাঁয়ে জন্মেছি। বাট আমার পড়াশোনাটা শহরে হয়েছে, মুন্সিগঞ্জ শহরে। আমার এক বন্ধু ছিল সাব্বির হোসেন জাকির, ওর কথা না বললেই নয়। যে ও আমাকে ছোটবেলায়, খুবই ছোট আমরা তখন, সৃজনী কচিকাচার মেলা ঘাসফুল নদী, সেখানে এই সাহিত্য সংস্কৃতি চর্চা কেন্দ্র ছিল, মুন্সিগঞ্জে খুবই প্রসিদ্ধ। তো সেখানে আমাকে নিয়ে গিয়েছিল। এবং আমার মায়ের কথা বলতে হবে, আমার মা একজন আবৃত্তি শিল্পী ছিলেন এবং টেলিভিশনে খবর পড়তেন আমার মা। তো আমার মায়ের উৎসাহে আমার পরবর্তী সময়ে যে আমি এই সাংস্কৃতিক অঙ্গনে খুবই অ্যাক্টিভ হতে পেরেছিলাম। তো সেখান থেকে ধীরে ধীরে সৃজনী কচিকাঁচার মেলা ঘাসফুল নদীতে আমার নাটকের কাজ আরেকটু বড় হওয়ার পর আমার মা আমাকে টিএসসি তে আবৃত্তি দলে ভর্তি করে দিয়েছিলেন। তো সেখান থেকে আমার আবৃত্তি চর্চা শুরু। এবং তার পরবর্তীতে আমি যখন ঢাকায় ইউনিভার্সিটিতে ভর্তি হতে এসলাম, তখন আমরা বেশ কয়েকজন বন্ধু, আমার বন্ধু নঈম ইমতিয়াজ নিয়ামুল, খুবই বিখ্যাত নির্মাতা, শরাফ আহমেদ জীবন, যে এখন বিখ্যাত অভিনেতা এবং নির্মাতা, জীবনের ওয়াইফ আমার বন্ধু শিলু। তো আমরা একসঙ্গে আবৃত্তি দল করতাম। আমরা আসলে যারা গ্রাম থেকে এসেছিলাম, সুন্দর করে কথা বলতে পারতাম না। তো আমাদের সেই সংকীর্ণতার জায়গা থেকে আমাদের মনে হয়েছিল যে আবৃত্তি দল খুব ইম্পর্টেন্ট, কারণ সেখানে উচ্চারণ খুব সুন্দর হয়। আমরা প্রমিত উচ্চারণে বাংলা কথা শিখতে গিয়েছিলাম এবং পরবর্তীতে দল করেছি। তারপরে আমার আসলে মুন্সিগঞ্জের কথা একটু বাদ দিয়ে এসেছি। সেখানে আমার এক দল ছিল থিয়েটার সার্কেল মুন্সিগঞ্জ। পরবর্তীতে আমি থিয়েটার সার্কেল মুন্সিগঞ্জের সঙ্গে লম্বা সময় কাজ করেছি। আর তারপরে ঢাকাতে এসে আমি দেশ নাটকের সঙ্গে সংযুক্ত ছিলাম। তারপরে যেটা হয় আর কি, রুটি রুজির জন্য আমার চাকরি, আমার কর্মব্যস্ততা বেড়ে যাওয়ার কারণে আমি দলে খুব অ্যাক্টিভ থাকতে পারিনি। দলের সঙ্গে সম্পৃক্ত আছে এখনো। থিয়েটার চর্চাটা সেভাবে এখন অ্যাক্টিং করা হয় না, বাট দলের সঙ্গে আছে। আর থিয়েটার নিয়ে আরো যদি বলতে হয়, আমি একটা লম্বা সময়ে ডেভেলপমেন্ট থিয়েটারের জন্য কাজ করেছি। বাংলাদেশের বিভিন্ন এনজিও যারা বিভিন্ন সময়ে ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, অ্যাওয়ারনেস নিয়ে কাজ করে, সেভ দ্য নামে একটা অর্গানাইজেশন আছে, সেভ দ্য পিপল অ্যান্ড ডেভেলপমেন্ট অল্টারনেটিভস। আমি ওদের জন্য একটা লম্বা সময় যখন ইউনিভার্সিটিতে পড়তাম, তখন আমি ওদের জন্য পার্ট টাইম থিয়েটার এক্সপার্ট হিসেবে কাজ করেছি। দেশের প্রায় 200-রও বেশি উপজেলাতে আমার কাজ করার অভিজ্ঞতা আছে ছেলেমেয়েদেরকে নিয়ে। আর এরপরে আমার মিডিয়ার কথা যদি বলতে হয়, আমার বন্ধু নিয়ামুল, যে আমাদের মধ্যে সবার প্রথম ও আসলে কাজ শুরু করে শ্রদ্ধেয় আফজাল হোসেন সাহেবের সঙ্গে। তো আফজাল ভাই যখন মাত্রা টকিজ, আসলে আমাদের কোম্পানি প্রোডাকশন হাউসটার নাম ছিল টকিজ, তো এখনো আছে সেটা। তো তখন আমি শিক্ষানবিশ সহকারী হিসেবে আফজাল হোসেন সাহেবের সঙ্গে বেশ কিছুদিন কাজ করার সৌভাগ্য হয়েছিল আমার। এর পরবর্তী সময়ে আমার আসলে রানা মাসুদ নামে আমার এক বড় ভাই আছেন, উনিও বিখ্যাত নির্মাতা। তা রানা মাসুদ ভাই আমার একটা কাজে আমি অ্যাসিস্ট করতে ওনার সঙ্গে গিয়েছিলাম। তার পরবর্তী সময় উনি আমাকে বলেছিল যে আমি তো ধানসিঁড়ি কমিউনিকেশনে জয়েন করেছি, তুমি কি চাকরি করবা কিনা। আমি তখন পড়াশোনা করছি। আমি বললাম আমার তো পড়াশোনা। তখন বললো যে পড়াশোনা তোমার কটা পর্যন্ত ক্লাস। আমি বললাম যে 2টার সময় ক্লাস শেষ। বললো তারপরে চাকরি করবো কিনা। তো একদিন আমাকে নিয়ে গেল, আমি যে দেখলাম শমিক আসার সামনে বসে আছি আমি। বিরাট ব্যাপার। এটা খুবই আমার জন্য, এরকম গ্রাম থেকে উঠে আসা একটা ছেলে, তখন ধানসিঁড়ির মতো একটা প্রোডাকশন। হ্যাঁ, তখন সমীর আপা আমাকে বললো চাকরি করবা। আমি বললাম যে এরকম আমার তো ক্লাস 2টা পর্যন্ত, আমি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম তখন। তখন বললো যে ক্লাস শেষ করে চলে আসবা, দুপুরে আমার এখানে খাবা, তারপরে অফিস, তারপরে সন্ধ্যা পর্যন্ত অফিস করবা, পারবা? বল হ্যাঁ, কত বেতন দিব এইসব নিয়ে কথা হচ্ছে। খুবই মজা লাগছিল। আমি আসলে তখন সে সময় 3,000-3,500 টাকাতে সারা মাস চলতে পারি। তো সেদিন সমী আপা আমাকে বললো যে তোমাকে এখন 15,000 টাকা বেতন দেওয়া হবে। আমি তো চমকে উঠছি যে 15,000 টাকা বেতন পাবো। তারপরে আমি বললাম যে শ্রমিক আসার সঙ্গে কাজ করবো, এটাই আমার জীবনে অনেক বড় পাওয়া একটা, আর টাকা পয়সা নিয়ে আমার কোনো কথা নেই। তো হয়ে গেল। তো আমি পরের মাস থেকে জয়েন করলাম, কাজ করলাম। এখন ইদানিং আপনাকে অভিনয় করতে দেখি নাটকের, সিনেমায়। এটা কি আপনার ইচ্ছা ছিল, না আপনি মাঝে মাঝে কাজ করেন? অভিনয়টা তো যেহেতু ছোটবেলা থেকে থিয়েটারটা করেছি, অভিনয়টা ভিতরে আছে। অভিনয় করতে ভালোবাসি। আমার মা খুব পছন্দ করতেন যে আমি অভিনয় করি। তো অভিনয় শুরুটা আর অনেক বছর আগে, সেটা 2003-2004 এই সময়, আমি খুবই ছোট তখনও।
তখন আমাদের পিয়ার মোহাম্মদ নামে আমার এক বড় ভাই আছেন, মেহেদী হাসান খান বাবু নামে একজন আছেন, আলী ইমাম সাহেব যে ছিলেন বাংলাদেশ টেলিভিশনের জিএম, ওনারা ডিরেক্টর ছিলেন পিয়ার মোহাম্মদ এবং মেহেদী হাসান বাবু। ওনারা তখন ইউনিসেফের জন্য মাও শিশু উন্নয়ন প্রকল্প নামে একটা প্রকল্প ছিল, আমার ধারণা এখনো বিটিভিতে আছে, মাও শিশুর স্বাস্থ্য সেবা নিয়ে, গর্ভবতী মাদের যত্ন নিয়ে, বাচ্চাদের যত্ন নিয়ে ওনারা অ্যাওয়ারনেস নাটক বানাতেন। ওনারা সেখানে স্ক্রিপ্ট রাইটার এবং ডিরেক্টর ছিলেন। তো সেই সুবাদে ওনারা আমার এলাকার বড় ভাই, ওনারা আমাকে ঢাকায় যখন এসেছিলেন ওনার সঙ্গে আমাদের পরিচয় ছিল, ওনারা আমাকে ডেকেছিলেন। তো সেখানে ওনারা আমাকে অভিনয় করে প্রথম সুযোগ দেন এবং আমি বেশ ভালো ভালো কিছু কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। এবং আমি তখন তো গ্রামে ডিশ থাকতো না, ডিশ ছিল না। আমি যখন এরকম ইউনিভার্সিটি পড়ার ব্রেকে যখন গ্রামে যেতাম তখন মানুষ আমাকে দেখার জন্য চলে আসতো যে আরে হিরোকে টিভি দেখছি, হিরোকে টিভি দেখছি। খুবই ইন্টারেস্টিং ব্যাপার। আমাদের জনপ্রিয় কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন স্যারের সাথে আপনার একটা চমৎকার সম্পর্ক রয়েছে, আপনাকে অত্যন্ত স্নেহের চোখে উনি দেখেন, এই সম্পর্কটা কিভাবে গড়ে উঠলো? এটা খুবই খুবই আমার জীবনে গুরুত্বপূর্ণ অধ্যায়। মিলন ভাই, ইমদাদুল হক মিলন, উনি আমার পিতৃতুল্য ভাবি, আমাকে খুবই ভালোবাসেন। এবং মিলন ভাইয়ের মেয়েরা একা লেখা, ও আমরা আসলে ছোটবেলায় বলতে পারি যে আমি ঢাকা শহরে ওদের সঙ্গে বেড়ে উঠেছি। মিলন ভাই ওয়ান কাইন্ড অফ আমার গার্ডিয়ান। তো মুন্সিগঞ্জে ওই পিয়ার মোহাম্মদের কথা যে বললাম, বিখ্যাত আমার ডিরেক্টর একজন, পিয়ার মোহাম্মদ আমার বড় ভাই। তো পিয়ার মোহাম্মদ ভাইদের একটা অনুষ্ঠানে ইমদাদুল হক মিলন সাহেব গেস্ট হিসেবে গিয়েছিলেন মুন্সিগঞ্জে, আমাকে নিয়ে গিয়েছিলেন পিয়ার ভাই। তো সেখানে যে মিলন ভাইয়ের সঙ্গে আমার পরিচয়, পিয়ার ভাই পরিচয় করে দিলেন যে ওর নাম হিরু, আমাদের মুন্সিগঞ্জের ছেলে, ও ঢাকায় পড়াশোনা করে আর একটা এজেন্সিতে কাজ করে। তো আমাকে তখন মিলন ভাই খুবই সদলাপি এবং অলওয়েজ যেটা আছে ওনার মধ্যে, যে মানুষকে খুব মূল্যায়ন করে কথা বলে, ভালোবেসে কথা, আন্তরিকভাবে কথা বলে। বড় মানুষটা এরকমই হয় বোধহয়। তো মিলন ভাই আমাকে খুব আন্তরিকভাবে জিজ্ঞেস করলো কি নাম তোমার, কোথায় পড়ছো, কি করছো। তখন আমি বললাম যে আমি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি আর পাশাপাশি আমি একটা চাকরি করছি। বললো যে কোথায় চাকরি করো? তখন আমি বললাম যে ধানসিটি কমিউনিকেশনে। মিলন ভাই বললো ওটা তো সমীর অফিস। আমি জি, সমীর স্যারের ওখানে কাজ করেন। সমীর তোমাকে চেনে? আমি বললাম যে জি চেনে। তো সমীর আপাকে উনি ফোন দিয়ে ফেললো, এই তুই হিরুকে চিনিস কিনা? বলো হ্যাঁ। সমীর বললো হ্যাঁ, হিরু তো আমার কাজ করে, ভালো ছেলে, এইটি বললো। তো মিলন ভাই খুব খুশি হলো যে আমার মুন্সিগঞ্জের ছেলে এরকম একটা ভালো জায়গায় কাজ করে, এটা ওনার প্রাউড লাগলো। তখন উনি আমাকে বললো যে আমার ফোন নাম্বারটা রাখো। আমি ফোন নাম্বার নিলাম, বললো ঢাকায় যে আমাকে ফোন করো, তোমার সঙ্গে কথা আছে। তো ওই 2007-এর শেষের দিকে হবে এই গল্পটা আমার ধারণা। তখন ঢাকাতে 7 অথবা 6 হবে আমার ধারণা। তখন ঢাকাতে এসে আমি একদিন ফোন দিলাম, মিলন ভাই বললো যে আমার সঙ্গে দেখা করো, কোথায়? বাংলাদেশ টেলিভিশন চলে আসো। তো আমি অফিস থেকে, আমাদের অফিস বনানীতে ছিল, ধানসিঁড়ির অফিস, তখন আমি টেলিভিশনে গেলাম। তো টেলিভিশন যে দেখি বাংলা সব বিখ্যাত লোকরা বসে আছে একটা রিহার্সাল রুম, বড় গোল টেবিলে। তো বলে ওর নাম হিরু, বসো এখানে। বলে স্ক্রিপ্টটা ওই ক্যারেক্টারটা হিরুকে দাও। ওর দেখি আমার ক্যারেক্টার হিরোই লেখা, মানে আমার নাম দিয়ে উনি ক্যারেক্টার লিখেছেন। মানে খুবই ইন্টারেস্টিং। তো একটা বিখ্যাত নাটক ছিল কোন গ্রামের মেয়ে, একটা সিরিজ হয়েছিল 26 পর্ব বা তারও বেশি। ওইটাতে আমাকে হিরো নামে একটা চরিত্র দিয়েছিলেন এবং সেখানে আমি বাংলাদেশ টেলিভিশন অভিনয় করলাম এবং তালিকাভুক্ত হলাম আমি তখন। তো ইমদাদুল হক মিলনের ভাইয়ের মেয়ে একা ওইখানে একটা মেইন ক্যারেক্টার করেছিল, খুব ভালো অভিনয় করেছিল এখানেও। ওই নাটকে অভিনয়ের সুবাদে আমি বেশ ভালো জনপ্রিয়তা পেয়েছিলাম। আমি পরবর্তী সময় একটা বিগ ডকুমেন্টারি বানাতে, ব্র্যাকের ডকুমেন্টারি বানাতে আমি গিয়েছিলাম ময়মনসিংহ এর কোনো একটা গ্রামে। সেখানে আমি মনিটর নিয়ে ধান ক্ষেতের ভিতরে বসাছিলাম। তো সবাই তো আর্টিস্টের দিকে চোখ ছিল, সব মানুষ আমার দিকে তাকাচ্ছিল। তো আমি হঠাৎ করে দেখলাম যে সব বাচ্চারা আমার দিকে তাকাচ্ছে কেন। তখন একজন বললো যে আপনাকে তো টিভিতে দেখি, প্রত্যেক কোনো একদিন বৃহস্পতিবার অথবা কিছুবার হতো, বলে আপনাকে তো টিভিতে দেখি। আমি মিলন ভাইকে বলতে, মিলন ভাই আমি তো স্টার হয়ে গেছি, লোকজন তো আমাকে চিনে। তো এভাবে আসলে অভিনয়টা শুরু। পরবর্তী সময় আমার বন্ধু নিয়ামুল, যার কথা না বললেই না, আমাদের ধানসিটি প্রোডাকশন থেকে বিপুল রায়হান, জহির রায়হান সাহেবের ছেলে, বিপুল রায়হানের নাটক। আমার বন্ধু নিয়ামুল আজীবন যত প্রোডাকশন করেছে সবসময় চেষ্টা করেছে আমাকে কোথাও না কোথাও অভিনয় রাখার। এবং পরবর্তী সময়ে আমি বেশ কিছু সিরিয়ালে অভিনয় করেছি, অসংখ্য সিঙ্গেল অভিনয় করেছি, ছোট ছোট রোল, এজন্য মানুষ খুব রিকগনাইজ করা কঠিন। রায়হান রাফির আমরা সুড়ঙ্গ ছবিতে আপনাকে দেখলাম, এছাড়াও আর কোন কোন সিনেমাতে আপনি অভিনয় করেছেন?
আসলে এটা খুবই মজার। আমার এখানে যাওয়ার কথা ছিল না। So, হঠাৎ করে একটা কাস্টিং ডিরেক্টর আছে স্বাধীন, ও আমাকে ফোন দিল যে ভাইয়া এরকম একটা ক্যারেক্টার আছে, আপনি করবেন কিনা। আমি রাজি হয়ে গেলাম, বললাম হ্যাঁ যাবো। তো খুবই সম্মান দিয়ে আমাকে খুব ভালোভাবে নিল, রাখলো এবং অভিনয় করলাম। তো নিশো আমার বন্ধু, নিশো নিয়ামুলের বন্ধু। তো সেভাবে নিশোর সঙ্গে আমার লম্বা সময় ধরে পরিচয় আছে। ওই অভিনীত ওই সিনেমাতে অভিনয় করছিল, আমরা খুব মজা করেছি এখানে যে। তো যেটা হলো যে ওই ছবিতে আমার রোলটা খুব ছোট্ট, কিন্তু সবাই মনে রেখে ওই ছবিটা দেখে ইমদাদুল হক মিলন আমাকে ফোন দিয়েছিল যে "এই, আমি তো তোকে সিনেমাতে দেখছি"। আমাদের চ্যানেলের যে একজন পরিচালক আমাদের ইবনি হাসান খান, তা হাসান ভাই আমাকে ফোন দিয়েছে, "হিরু, আপনার অভিনয় দেখছি, আমার ভালো লাগছে, ছোট্ট রোল কিন্তু ভালো"। আমি খুব মজা পেয়েছি যে না, মাঝে মাঝে এরকম অভিনয় করতেন। আমি আরো বেশ কয়েকটা ছবিতে অভিনয় করেছি, এগুলি এখনো মুক্তির অপেক্ষায় আছে। মুক্তির ছোট গল্প নামে আমার বন্ধু মাসুদ জাকারিয়া সাবিন, ওর ছবিতে আমি অভিনয় করেছি একটা রোলে। আমার বন্ধু নঈম ইমতিয়াজ নিয়ামুল, ওর গাংচিল ছবিতে আমি অভিনয় করেছি। 3.5 হাত ভূমি ইমদাদুল হক মিলনের লেখা একটা ভালো চলচ্চিত্র, যেটা মুক্তি অপেক্ষায় আছে। আমি ওখানে একটা বাহ। মেজর চরিত্রে অভিনয় করেছি। আমি আরো একটা ছবিতে অভিনয় করেছি, রাশিদ পলাশ নামে একজন ডিরেক্টর আছেন, ওনার চলচ্চিত্র রং বাজার, ওইখানে আমি একটা ভালো চরিত্রে অভিনয় করেছি। তো অভিনয় করতে আমি ভালোবাসি। মাঝে মাঝে মনে হয় অভিনয়টা করি, কাজের জন্য আসলে অভিনয়টা নিয়মিত করা হয় না। আপনি একজন পরিচালক, একজন প্রডিউসার, বিভিন্ন নাটক বানিয়েছেন, টিভিসি, ওবিসি, মানে আপনার মিডিয়ার নানান দিকে আপনার কাজ। তো ইমদাদুল হক স্যারের লেখায় আপনি নাটক বানিয়েছেন। আপনার নাটকের পরিচালনার যে জীবনটা, সেটা সম্পর্কে একটু জানতে চাই। পরিচালক হওয়ার জন্যই আমার লম্বা সময় আমার সহযোগী সহকারী পরিচালক হিসেবে কাজ করেছি। আমি শমী কায়সার, রানা মাসুদ, পিপলুয়ার খান, শ্রদ্ধা আব্দুল ইসলাম, বন্ধু নিয়ামুল, এদের সবার সঙ্গে আমি লম্বা সময় কাজ করেছি। তো একটা সময় যখন ইমদাদুল হক মিলন ভাই আমাকে বললেন যে তুই আমার গল্পে ডিরেকশন কর, তখন মিলন ভাই ওই যে আমাকে একটা গল্প দিয়েছিলেন। গল্পটার নাম ছিল কুসুমের ছবি। এটা বাবা মেয়ের একটা অসাধারণ গল্প। আবুল হায়াত এবং মম অভিনয় করেছিলেন এবং নাটকটি সে সময় পুরস্কারও পেয়েছিল। তো তখন মিলন ভাই নিজেই প্রযোজনা করেছিলেন এবং আমি ডিরেকশন করেছিলাম। এরপরে শিরিন বকুল, বিখ্যাত অভিনেত্রী, উনি আমাকে প্রযোজনা করেছিলেন। শমিকা ইসলাম আমাকে প্রযোজনা করেছেন। তো সেখান থেকে নিয়মিতভাবে আমি নির্মাণ করেছি অসংখ্য। আমি সিঙ্গেল নাটক নির্মাণ করেছি। হানাবাড়ি রহস্য নামে একটা ধারাবাহিক নির্মাণ করেছে, শিশুতোষ ধারাবাহিক, বিখ্যাত রাইটার শাহরিয়ার কবিরের লেখা। তো ওটাও খুব তখন আলোচনায় এসেছিল। এরপরে আমি লম্বা সময় আর নাটক ওভাবে নির্মাণ করিনি, শুধু বিজ্ঞাপনই বানিয়েছি। এখন আমার নাটক নির্মাণ করতে ইচ্ছে হচ্ছে এবং আমি শুরু করেছি। সম্প্রতি আমি একটা নাটক নির্মাণ করেছি, নাটকটার নাম যেখানে তুমি নেই। আমার বিশ্বাস এটা খুব শীঘ্রই রিলিজ হবে এবং দর্শক ভালোবাসা দিবে। আর নিয়মিতভাবে এখন আমি নির্মাণ করতে যাচ্ছি। আমার বিশ্বাস যে আমি এখন নিয়মিত নির্মাণ করবো। নিজস্ব একটা প্রোডাকশন হাউস আছে, আপনি কি সেখান থেকে কাজ করছেন, না বাইরের প্রডিউসার ইনভেস্ট করছে তাদের মাধ্যমেও কাজ করছেন মিডিয়াতে বর্তমানে? আমার বন্ধু সামির আহমেদ হিমেল, এই দেশের গুণী ডিজাইনার। তো হিমেল আর আমরা একসঙ্গে কাজ করি। আমাদের প্রতিষ্ঠানের নাম স্টুডিও অ্যাশ। এটা একটা এজেন্সি, ডিজাইন হাউস। আমরা এখান থেকে মূলত ইভেন্ট ম্যানেজমেন্ট করি। মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড যে হয়, ওটা গত 10 বছর ধরে আমরা নিয়মিত করছি। আর ওইটা একটা সিস্টেম কনসার্ন আছে যেটার নাম অ্যাশ ফিল্মস, যেটা আমি ওখান থেকে ডিরেকশন করি। তো আমাদের প্রযোজনা প্রতিষ্ঠানের বাইরেও আমি অন্যান্য প্রতিষ্ঠানের জন্য কাজ করছি। ইমপ্রেস আমাকে নিয়মিত প্রডিউস করে, ইমপ্রেসের জন্য কাজ করছি। কথা বলতে বলতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসলাম। বিদায় নেবার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। দর্শকদেরকে ধন্যবাদ আমাকে এতক্ষণ সহ্য করার জন্য, আর আপনাকে ধন্যবাদ যে আমাকে ডাকার জন্য। আমার বিশ্বাস দর্শকদের অনুপ্রেরণায় আমরা আরো ভালো কিছু করব এবং আরো অনেক গল্প করবো। শিয়ার। হিরু ভাই, আপনি একজন ভালো আবৃত্তি শিল্পী। আপনার ফ্রেন্ড সার্কেলে আপনার আবৃত্তির বেশ ভালো প্রশংসা আছে। দর্শকদের কাছে আমি বিদায় নেবার আগে আপনার আবৃত্তি শুনতে শুনতে বাড়ি ফেরত যাব। তার আগে আপনার জন্য রোমিও বক্সে অংশগ্রহণ করার জন্য একটু ফুলের শুভেচ্ছা। অনেক অনেক শুভেচ্ছা আমাকে ডাকার জন্য। অনেক খুশি হয়েছি, অনেক ব্যস্ততার মাঝে আপনি আমাদের মাঝখানে এসেছেন না বলা গল্পে। অনেক ধন্যবাদ আপনাকে। এখন আপনারা ছিলেন পরিচালক, বিজ্ঞাপন নির্মাতা, আবৃত্তি শিল্পী এবং একজন প্রডিউসার হিরু খানের সাথে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে নতুন কোনো গেস্ট নিয়ে আপনাদের সাথে হাজির হব। তার আগে আমরা হিরু খানের কাছ থেকে আমরা আবৃত্তিটা শুনবো। ধন্যবাদ। আপনার থেকে আবৃত্তিটা আমরা শুনি। চেষ্টা করছি। পড়ছি সুবোধ সরকারের কবিতা শাড়ি। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা,
অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। এত শাড়ি এক জীবনে সে জীবনও দেখেনি। আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িদের। একটা নীল শাড়িকে জড়িয়ে ধরে বলল, তোর নাম আকাশ। দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের। একটা গোলাপিকে জড়িয়ে ধরে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থাকে 3টি ময়ূর, যেন 3 দিক থেকে ছুটে আসা চুক। তেজপাতা রঙের শাড়িটা তার নাম দিল বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল। এত শাড়ি এক জীবনে সে কি করে পরবে? কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা। সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। ছাপির তলপেট ঢুকে গেল 12 ইঞ্চি, ওপর থেকে নিচে, নিচে নেমে ডান দিকে, যাকে বলে এল। পড়ে রইল খাবার। জেলিফিশ থেকে তখনও ধোঁয়া উঠছিল। এর নাম রাজনীতি, বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে 6তলার বারান্দা থেকে এসে সব শাড়িগুলো উড়িয়ে দিয়েছিল নিচের পৃথিবীতে। শাশুড়ি তাকে পরিয়ে দিয়েছিলেন সাদা থান, কিন্তু সে থানও এক ঝটকায় খুলে নিল 3জন। পাড়ার মোড়ে একটি সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়চ্ছে আর চিৎকার করছে, বাঁচাও! পেছনে 3জন। সে কি উল্লাস! নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আর 6টা।